বেশি কিছু না, জাস্ট কাঁধে তুলে আছাড় মারবো একটা। রৌদ্র এবার শটান হয়ে দাঁড়ায়, দুহাত বুকের কাছে বেঁধে কপালে ভাঁজ ফেলে কর্কশ গলায় বলে ওঠে। অরিন ভরকায় তড়িৎ চোখ দুটো ছানা বড়া করে তাকায় রৌদ্রের পানে। ওদিকে রৌদ্রের বুকের কাছে দুহাত বেঁধে মহাশয় কেমন দাঁড়িয়ে আছেন নিজ আঙ্গিকে। প্রায় মিনিট খানেক পেরোতে ধৈর্যের বাঁধ ভাঙল ডাক্তার সাহেবের। সে তৎক্ষণাৎ নিচু হয়ে মেয়েটাকে তুলে নিয়ে পাজা করলে। অরিন মোটেও নড়চড় করেনি। এবার নড়চড় করে থোড়ায় ডাক্তার সাহেবের ধমক খাবে সে। অরিনকে কোলে নিয়ে হাঁটছে রৌদ্র। আশেপাশে উৎসুক জনতার কয়েক জোড়া উৎসুক দৃষ্টি আপাতত তাদের উপরেই নিবদ্ধ, অথচ সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই রৌদ্রে। সে উল্টো মেয়েটাকে কোলে নিয়ে চলে গেল রিসেপশনে। আগে থেকে বুকিং করা রুমের কোড বলতে রিসেপশনে বসে থাকা নারী কর্মী মুচকি হেসে রৌদ্রের হাতে রুমের চাবি এগিয়ে দিলেন। চাবি পেয়ে রৌদ্রকে আর পায় কে, সে তো তখনই হাঁটা ধরল লিফটের দিকে। পরপর 4-4টে লিফট রৌদ্রকে গিয়ে দাঁড়ালো একদম শেষেরটায়। মেয়েটাকে কোল থেকে নামিয়ে দাঁড় করায় নিজ পাশে, তারপর হাত বাড়িয়ে ক্লোজ বাটন চাপতেই কোত্থেকে যেন ছুটে এলেন এক বৃদ্ধা। এসেই ভেতরে ঢুকলেন। লিফট বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে তাকে দেখে রৌদ্র যেন বেজায় বিরক্ত। বৃদ্ধা কাঁপা কাঁপা হাত উঁচিয়ে 3 নাম্বার বাটন চাপলেন। হাসি মুখে পেছনে ফিরে অরিনের পানে চাইলেন, অতঃপর জুড়ে বসলেন। নিজের যত সব নাই কথাবার্তা অরিনটা কেবল হাতে উত্তর দিচ্ছে। পাশ থেকে রৌদ্র বিরক্তি নিয়ে তাকালো, পাত্তা দিচ্ছে না মেয়েটা। এরই মধ্যে 4তলা আসতে লিফটের দুয়ার খুলল। বৃদ্ধা সময় নিয়ে বেরোলেন লিফট থেকে। তিনি চলে যেতেই রৌদ্র এগিয়ে এসে লিফটের টপ বাটনে চাপ দেয়। লিফটের দুয়ার আটকাতেই ছেলেটা কেমন বাঁকা চোখে তাকায় অরিনের পানে। দুষ্টু হেসে হাত বাড়িয়ে তৎক্ষণাৎ চেপে ধরে লিফটের স্টপ বাটন। মুহূর্তে লিফট দাঁড়ালো মাঝপথে। এক মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে অরিন। রৌদ্র এবার সময় নিল না, একটু তৎক্ষণাৎ এগিয়ে এসে অরিনের ঘাড়ে পিঠে আলতো করে হাত রেখে আলগোছে ঠোঁটে ঠোঁট ডুবালো মেয়েটার। নিজের উন্মাদনীয় অধর জোড়ার কর্তৃত্ব চালাতে লাগলো মেয়েটার নরম অষ্টপুটের উপর। গভীর আশ্লিষ্ট চুমুতে প্রাণ জুড়াচ্ছে তার। এদিকে তার অমন বেপরোয়া অধর জোড়ার মিলনে কাঁপছে অরিন। তালে তাল মেলাতে গিয়ে হাঁটছে বারংবার। এতে রৌদ্রের কিছু যায় আসে না। সে এবং তার অষ্টপুট আপাতত ব্যস্ত তার প্রেয়সীর মাঝে। অধরের আশ্লেষী টান, দাঁতের মৃদু ঘর্ষণে চোখ মুছছে অরিন। ওদিকে রৌদ্রের হাত দুটো ব্যস্ত নিজেদের বেপরোয়া পাগলামিতে। তা যেন আর সইতে পারছে না বেচারি। সে কেমন হুট করে খামচে ধরল রৌদ্রের মাথার পেছনের চুলগুলো। এহেন কাণ্ডে আরেকটু উন্মাদ বনে গেলেন প্রেমিক যুবক। প্রায় মিনিট 10 বেপরোয়া অধর কর্তৃত্ব চালানো শেষে রৌদ্র থামল কিছুটা। ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে লিফটের অন বাটন চাপতে আবারও চলতে শুরু করে লিফট। এদিকে এখনো চোখ বুজে আছে। এই মুহূর্তে বুঝি লজ্জায় ভর করেছে তার চোখের পাতায়। মেয়েটা বুকের উপর দুহাত চেপে নিঃশ্বাস ফেলছে অনবরত। রৌদ্র দেখছে সবটা মেয়েটার পানে। দৃষ্টিতে তাকিয়ে থেকে অধৈর্যরা কামড়ে হাসলো একটুখানি। এরই মধ্যে লিফট থামলো তাদের কাঙ্ক্ষিত ফ্লোরে। রৌদ্র আর এক মুহূর্ত থামলো না। মেয়েটার কবজি চেপে হাঁটা ধরলো গটগট পায়ে। সরু করিডোরের একদম শেষের রুমটায় রৌদ্রের বুক করা। সে অবধি আসতে রৌদ্রের সময় লাগলো প্রায় মিনিট 3। রুমের কাছে এসে দরজার নবে আটকে রাখা সেন্সরের উপর কিবোর্ড চেপে ধরতেই খুলে গেল দরজা। তার রৌদ্র ঢুকলো পরপরই। সাথে সাথে ধীর পা ফেলে পিছু পিছু নিল অরিনও। রুমে ঢুকতেই হতবাক বনে গেল মেয়েটা। বড়সড় হানিমুন সুইট সাজিয়ে রাখা বেশ সেন্সুয়াল ভঙ্গিতে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপের লাল টকটকে পাপড়ি। হতবাক অরিন ধীরে সুস্থে হাঁটছে। পেছন থেকে রৌদ্র যে কখন ঘরের দুয়ার আটকেছে সে খবর কি আর আছে তার? অরিন যখন পুরো ঘরের সাজসজ্জা আবিষ্কারে ব্যস্ত, ঠিক তখনই তার পেছন থেকে ধেয়ে আসে রৌদ্র। এক ঝটকায় মেয়েটার কোনোই চেপে তাকে ঘুরিয়ে আনে নিজের দিকে। অতঃপর কোনোরূপ কথাবার্তা ছাড়া আবারও আঁকড়ে ধরে মেয়েটার নরম গোলাপি অথচরা। সেথায় বসাচ্ছে আশ্লেষী কামড়। তার হাত দুটো এবার ব্যস্ত হলো মেয়েটার সর্বাঙ্গ বিচরণে। মেয়েটার গায়ে ভারী লেহেঙ্গা। তা অরিনকে বিরক্ত না করলেও রৌদ্রকে যেন বড্ড বিরক্ত করছে। ছেলেটার ব্যস্ত হাত এবার উঠল অরিনের পিঠ বরাবর। সে তাই লেহেঙ্গায় লম্বা চেনটা ব্যঙ্গভঙ্গিতে নামিয়ে দিল আলগোছে। মুহূর্তে উন্মুক্ত হলো মেয়েটার ধনুকের ন্যায় মসৃণ পিঠ।
রৌদ্র তৎক্ষণাৎ এক হাতে অরিনকে পেছনে ঘোরায়। মেয়েটার উন্মুক্ত পিঠে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঠোঁট চোয়ালো সে, তাই মুহূর্তেই আরেকবার কেঁপে ওঠে অরিন। খামচে ধরে লেহেঙ্গার একাংশ। রৌদ্র থামছে না, বরং আগাচ্ছে বেপরার ন্যায়। তার ব্যস্ত হাত মেয়েটার কাজ ছুঁয়ে নামিয়ে দিল ভারী কাজের লেহেঙ্গাটির উপরাংশ। মুহূর্তে লজ্জায় বতী গাছের ন্যায় গুটিয়ে গেল অরিন। চোখ কুচকে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, মাথা নুয়ে। রোদের নিঃশ্বাস জুড়িয়ে আসছে। সে আলতো করে হাত রাখলো মেয়েটার দু গালে, এগিয়ে এসে নাক ঘষে ঘষে দিল অরিনের গোলা গাল দুটোয়। হিসিয়ে বলল, I'm turning to the point, sunshine. অরিন ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। রৌদ্রের বেপরোয়া হাত মেয়েটার স্পর্শকাতর অঙ্গে পৌঁছাতে তৎক্ষণাৎ রৌদ্রকে জড়িয়ে ধরে অরিন। তার উষ্ণ নিঃশ্বাসের তীব্র শব্দ কানে যাচ্ছে রৌদ্রের দশাও তো তাই। সে আর কোনো রূপ দেরি না করে এক ঝটকায় কোলে তুলল মেয়েটাকে। মুখ নামিয়ে ঠোঁট ডুবালো, আবার অদরের কার্য বহাল রেখে আগায় বিছানার দিকে। নরম মকমলে চাদরের বিছানা, সেথায় ধীরে সুস্থে শুইয়ে দেয় মেয়েটাকে। কিয়ৎক্ষণ একই ভঙ্গিমায় ঠোঁটের কার্য চালিয়ে শব্দ করে ঠোঁট সরায় রৌদ্র। অরিনের এদিকে আচ্ছন্ন দৃষ্টি কায়েম রেখে কামুক হাসল ছেলেটা। অরিনকে ছেড়ে দিয়ে উঠে গেল বিছানার পাশে ড্রয়ারের নিকট। সেখান থেকে কিছু একটা হাতড়ে বের করে নিয়ে আবারও বসলো মেয়েটার পাশে। অরিনের দৃষ্টি নিভু নিভু। রৌদ্র ঠোঁটের কোণে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে এনে অরিনের দিকে আচ্ছন্ন দৃষ্টি কায়েম রেখে কামুক হাসল ছেলেটা। অরিনকে ছেড়ে দিয়ে উঠে গেল বিছানার পাশে ড্রয়ারের নিকট। সেখান থেকে কিছু একটা হাতড়ে বের করে এনে আবারও বসলো মেয়েটার পাশে। অরিনের দৃষ্টি নিবু নিবু। রৌদ্র ঠোঁটের করে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে মুখ নামিয়ে আনলো অরিনের কান বরাবর। হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে করতে ফিস ফিস করে বলল, বেবি নিতে চেয়েছো না হানি? ওকে দেন, আগে দেখে নাও তো আমার এমন ওয়াইল্ডনেস সহ্য হয় কিনা তোমার। ভরকায় অরিন। অবিশ্বাস্য চোখে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্র বাঁকা হেসে তৎক্ষণাৎ চোখ টিপল। মুহূর্তে মেয়েটার হাত দুটো ওকে একত্র করে উঠিয়ে আনলো মাথার উপর। অতঃপর হাতের কালো রিবনটির সাহায্যে মেয়েটার হাত দুটো আটকে দিল একত্রে। দুষ্টু হেসে অরিন অবাক হয়ে তাকিয়ে আছে শুধু। তার ছোট মাথায় কি আর এত শত উদ্ভট কর্মকাণ্ড উত্তর আদৌ মিলেছে? রৌদ্র মেয়েটার হাত বাঁধল। অসহায় অরিন কিছু বলবে তার আগে রৌদ্র কেমন ঠোঁটের উপর আঙ্গুল চেপে চুপ থাকতে বলল তাকে। অরিনের কি হলো কে জানে, সেও কেমন চুপ করে গেল তৎক্ষণাৎ। রৌদ্র মুচকি হেসে আবারও পকেটে হাত রাখলো। একটা লাল টকটকে গোলাপ বের করে আনলো পরক্ষণে। গোলাপের নরম স্পর্শ ধীরে ধীরে ছোঁয়ালো মেয়েটার উন্মুক্ত বক্ষে। তার হাতও লেপ্টে আছে অরিনের পায়ে। সেথায় মেসেজ করছে আবেদনময় ভঙ্গিতে। অরিন কাঁপছে এবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে শুষ্ক অধৈর্যরা চিবড়ে খানিক ভিজিয়ে নি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থামুন রৌদ্র। রৌদ্র থামেনি, উল্টো কাজ বাড়িয়েছে হাতে। নিচে মেয়েটার উন্মুক্ত উদরে নাক ঘষে আচ্ছন্ন কণ্ঠে বলে, I'm craving for you so badly, honey. অরিনের নিঃশ্বাস জড়িয়ে আসছে এবার। বুকে উঠেছে অনিয়ন্ত্রিত প্রলয়, শরীরে বইছে মৃদু ঝংকার, কণ্ঠায় বসেছে হালকা কম্পন। সে আবারও বলে ওঠে, রৌদ্র থামো বলছি। একটুখানি একটুখানি থামলো রৌদ্র। ধীরে ধীরে নাক ঘষে উঠে এলো মেয়েটার কণ্ঠায়। মুখ দাবিয়ে বলল, এইভাবে না হানি। অরিন এই পর্যায়ে অতিষ্ঠ। কাপা গলায় যেই না কিছু বলবে তার আগে মেয়েটার কণ্ঠায় দাঁত বসিয়ে রৌদ্র আবারও বলে ওঠে। মেয়েটার কণ্ঠরুদ্ধ, শরীরে বইছে অনিয়ন্ত্রিত শিহরণ, বুক কাঁপছে জোরালো আঙ্গিকে। এদিকে রৌদ্রের চোখে মুখে স্পষ্ট ঘর। অরিনের উন্মুক্ত বক্ষে নাক ঘষে নিঃশ্বাস টানছে গভীরভাবে। হাত দুটো চেপে রেখেছে মেয়েটার নরম উদরের চামড়ায়। রৌদ্র এবার মুখ তুলল। গভীর চাহনিতে অরিনের কুচকে রাখা চোখ মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে বলল, I'm craving for you so badly, honey. অরিন চোখ খুলল না, ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ফেলছে অনবরত। রৌদ্রের তখন কি হলো কে জানে। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে মেয়েটার হাত দুটো উন্মুক্ত করলো রিবনের গাঁট থেকে। ছাড়া পেয়ে অরিন পিটপিট করে চোখ মেলে আচ্ছন্ন দৃষ্টিতে রৌদ্রের মুখ পানে তাকাতেই রৌদ্র কেমন ভরাট কণ্ঠে বলে ওঠে, I have a surprise for you, honey. বুঝেনি অরিন। অবুঝের ন্যায় কপালের চামড়ায় ভাঁজ ফেললো গোটা কতক। রৌদ্র ক্রুর হাসলো। এক হাতে আলতো করে অরিনকে চেপে ধরে তাকে শোয়া ছেড়ে বসালো। অর্ধ উন্মুক্ত নারিকায়া তৎক্ষণাৎ ব্যস্ত হলো নিজেকে আড়াল করতে। দুহাত উঠিয়ে নিজেকে আড়াল করতে চাইলেই বাদ সাধল রৌদ্র। তখনই চেপে ধরল অরিনের দুহাতের কবজি। দৃষ্টি মেটাতে নিবদ্ধ রেখে কেমন হিসিয়ে বলল, খবরদার এই ভুল আর করবে না, দেখতে দাও আমায়।
লজ্জায় হাঁসফাঁস করছে অরিন। কান দুটো থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে। রৌদ্র কিয়ৎক্ষণ ঠায় বসে রইল। এক পল পেরোতে ভীষণ অধৈর্যের সাথে উঠে চলে গেল কাউচের ধারে। অরিন আর চোখে চেয়ে আছে কাউচের উপর ফেলে রাখা দুটো শপিং ব্যাগ। তবে এগুলো এলো থেকে তা নিয়ে ভাবনায় বসেছে অরিন। মিলছে না তেমন কোনো উত্তর। এদিকে তার ভাবনার মাঝে এগিয়ে আসে রৌদ্র। হাতে ধরে রাখা একখানা শপিং ব্যাগ। অরিন দৃষ্টি শুরু করলো এবার রৌদ্রর হাতের ব্যাগখানার দিকে এক পলক তাকিয়ে থেকে পরক্ষণে জিজ্ঞাসু কণ্ঠে জানতে চাইল। কি আছে এতে? রৌদ্র ঠোঁট কামড়ে হাসলো কেবল। হাত থেকে ব্যাগটা বিছানার উপর নামিয়ে রেখে পা ঘেঁষে বসলো অরিনের। এক হাতে ধীরে ধীরে আলতো করে মেয়েটার ফর্সা কোমল পাদুকার ত্বকে পরশেকে দিতে লাগলো সময় নিয়ে। এদিকে তার এহেন স্পর্শে গা জুড়ে শিরশির করছে অরিনের। মেয়েটা জোর করে পা দুটো রৌদ্রের কোল থেকে সরাতে চেয়েও পারল না। যেন রৌদ্র কেমন খামচে ধরেছে প্রেয়সীর পদযুগল। অরিন ঠোঁট কামড়ে ধরল তৎক্ষণাৎ। খানিকটা মুচড়াতে মুচড়াতে মিনমিনিয়ে বলে ওঠে, সুসুই লাগছে আমার, ছেড়ে দিন না। রৌদ্র বাঁকা চোখে তাকায় একবার। পরক্ষণে এক হাতে মেয়েটার কোমর আঁকড়ে ধরে চোখের পলকে তাকে নিজের কোলের উপর বসিয়ে দেয় বেপরোয়া যুবক। অরিন হতভম্ব। এক মুহূর্ত এত কিছু ঘটে যাওয়া বেভুলার মতো চেয়ে আছে মেয়েটা। এদিকে তার কোমরের দুপাশে চেপে রাখা রৌদ্রের হাত দুটো ক্রমান্বয়ে দৃঢ় হচ্ছে, তা বেশ টের পেল অরিন। নিজেকে সামনে নিয়ে মেয়েটা চোখ রাখলো রৌদ্রের ঘোলাটে হয়ে আসা চোখ বরাবর। মুহূর্তে থমকালো তার হৃদয়। কথা জমল গলার কাছটায়। অধৈর্যরা খানিক শুষ্কতা দেখা দিতে জিভ দিয়ে ভেজালো একটুখানি। তা দেখে বুক ফুলে ওঠে রৌদ্রের। নিঃশ্বাস হয়ে গেল ঘন। ছেলেটা কেমন বেপরোয়া গতিতে তখনই আঁকড়ে ধরে অরিনের নরম গোলাপি অধৈর্যরা। আশ্লেষী টানে মত্ত থেকে এক হাতে মেয়েটার পাতলা কোমরখানার কাছে টেনে আনে আরেকটু। অরিনটা এখন কেমন পাল্লা দিয়ে সায় দিচ্ছে ছেলেটার কার্যে, না থামাচ্ছে পাগল ছেলেটাকে। মিনিট পাঁচেক পেরিয়ে 30 সেকেন্ড আগে অরিনের চিকন আঙ্গুলের ডগা গড়িয়ে যাচ্ছে রৌদ্রের চুলের ভাঁজে। আরেক হাত আলতো করে ছেলেটার বুক ঘষছে ক্রমাগত। ওষ্ঠপুটের বেপরোয়া মিলনে আর ধৈর্য ধরে রাখতে পারল না অরিন। হাঁপাতে হাঁপাতে ঠোঁট সরিয়ে আনলো তক্ষণে। রৌদ্র হাঁপাচ্ছে, তবে ঠোঁট কামড়ে ধরে। হুট করে গরম লাগছে তার। রৌদ্র আর সময় নিল না। ব্যস্ত হাতে তখনই খুলতে লাগলো গায়ের পাঞ্জাবিটা। অরিনকে কোলে রেখে এক হাতে গা থেকে পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। অতঃপর মেয়েটার দিকের আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে সুস্থে অরিনকে দাঁড় করালো মেঝেতে। বিছানার পাশ থেকে শপিং ব্যাগটা ফের হাতে নিয়ে ব্যাগ থেকে বের করে আনলো পাতলা ফিনফিনে কালো রঙা জর্জেটের শাড়িটা। অরিনের চোখ আটকালো চমৎকার শাড়িটার পানে। মেয়েটা কেমন উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, এত সুন্দর শাড়ি, এটা কার জন্য? বিরক্তিতে কপাল কুচকায় রৌদ্র। মেয়েটার এহেন বোকা কথায় দাঁত খিচে বলল, আমার আরেক বউয়ের জন্য। দুষ্টুমির ছলে কথাখানা বলেছে রৌদ্র, অথচ তা যেন গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে অরিনের। লাজুকলতা মুখায়াবব থেকে হুট করে গায়েব হলো সকল লাজুক ভাবসাব। সেটা মুহূর্তেই ভিড় জমালো রাজ্যের সকল রাগ। ফোলা ফোলা নরম গাল দুটো চামড়ায় হঠাৎ লেপটে গেল পাকা টমেটো রং। নাকের পাটা ফুলে কলা গাছ সমান। অরিন কেমন সাপের ন্যায় ফলা তুলে তৎক্ষণাৎ খামচে ধরল রৌদ্রের মাথার তালু চুলগুলো। বেচারা রৌদ্র শাড়ি খুলতে ব্যস্ত থাকায় বইয়ের দিকে তাকায়নি তখন। এরই মধ্যে বইয়ের এমন হুটহাট আক্রমণে খানিকটা ভড়কায় সে। এদিকে অরিন রৌদ্রের চুলগুলো টানতে টানতে গজগজ করে বলল, আরেক বউ মানে? আমি থাকতে তোমার আর কয়টা বউ লাগে শুনি? একটাতে মন ভরে না? আসুক আগে, দেখবো কোন বেয়াদবের বাচ্চা আসে আমার ডক্টর সাহেবের কাছে। ওর চুল ছিঁড়ে যদি কাককে না খাইয়েছি, তবে আমার নামও মিসেস ইফতেখার এহসান রৌদ্র নয়। চুলের ব্যথা ছাপিয়েও নিঃশব্দে হাসছে রৌদ্র। মেয়েটার এমন কথাবার্তা তো আগে শুনেনি সে। আজ শুনতে পেয়ে মনটা বড় ধন্য হলো তার। রৌদ্র মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে শক্ত গলায় বলল, একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4টে বিয়ে করতে পারে অরি, সেক্ষেত্রে আমার এখনো 3টে বাকি। মাথার তালু জ্বলছে অরিনের। চোয়াল কাঁপছে রাগে। মেয়েটা তৎক্ষণাৎ ক্ষুদ্র হাতে রৌদ্রের চৌকস চোয়ালখানা চেপে ধরে এক হাতে। সুদর্শন যুবকের মুখটা খানিক উঁচু করে গজগজ করে বলে ওঠে, কলিজায় দম থাকলে করে দেখার আগে আরেকবার শুধু বলে দেখান, রাতারাতি ঘাট থেকে মাথাটা আলাদা হবে অচিরেই। কেননা ইসলামে মেয়েদের জিহাদ করার অনুমতিও আছে, কিন্তু আমি না হয় ওইসব মেয়েদের দলেই যাব। দিন শেষে দেশের বিভিন্ন সংবাদপত্র মিডিয়ার ডেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে, দ্বিতীয় বিয়ে করতে চাওয়ার স্বামী স্ত্রীর হাতে খুন। স্তব্ধ চোখে তাকিয়ে আছে রৌদ্র। কানে ভুল শুনল কিনা যাচাই করতে হতবিহ্বল কণ্ঠে বলল, আমায় মারতে তোর কষ্ট হবে না? অরিন ব্যথাতুর হাসি বোলালো ঠোঁটের কোণে। রৌদ্রের চোয়াল ছেড়ে দিয়ে আহত কণ্ঠে বলতে লাগলো, আমার অধিকার বাটোয়ারা করতে গিয়ে তুমি যদি আমায় জীবন্ত মেরে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমায় আমি চিরদিনের জন্য মেরে ফেলতে পারবো না কেন? আমার দেহে শেষ নিঃশ্বাস থাকা অবধি তোমার ভাগ আমি কাউকেই দিব না। কাউকে বলতে কাউকে না। হুট করে মেয়েটা কেমন বড় হয়ে গেল বলে মনে হচ্ছে।
রোদের বুক মোচড় দিয়ে ওঠে মেয়েটার অমন আহত কণ্ঠ শুনে। সে তৎক্ষণাৎ দুহাতে জাপটে ধরে অরিনকে। বুক পিঞ্জেরায় মেয়েটার ক্ষুদ্র মস্তক চেপে রেখে ব্যস্ত গলায় বলে ওঠে, এই পাখি, আই ওয়াজ জাস্ট কিডিং জান বাচ্চা। অরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। রৌদ্র সময় নিয়ে মেয়েটার চিবুকে হাত রাখলো আলতো করে। নুয়ে রাখা মাথাটা উঁচুতে তুলল একটুখানি। অতঃপর অরিনের ফোলা ফোলা গাল দুটোর চামড়ায় আলতো করে দাঁত বসিয়ে মুচকি হেসে বলল, আমার এই ক্ষুদ্র জীবনের জন্য একমাত্র তুমিই যথেষ্ট বউজান। বিশ্বাস না হলে আমার হৃদয়টা ছিঁড়ে দেখো। অরিনের রাগ কি আর থাকে, তবুও বাইরে থেকে মুখে কপট ভাব ধরে রেখে মেয়েটার নাক টানল সামান্য। রৌদ্র প্রেয়সীর অভিমান ধরে ফেলল অচিরে। তখনই তারা দেখিয়ে মেয়েটাকে নিজের সম্মুখে দাঁড় করিয়ে শাড়িটা তুলল হাতে। শাড়িটা ভাঁজ খুলে বলতে লাগলো, সোজা হয়ে দাঁড়াও দেখি। অরিন ভ্রু গোটায় দু হাত দুদিকে ছড়িয়ে কাকতারুয়ার ন্যায় ভঙ্গিমা করে ভাবলেশীন গলায় অজান্তেই মুখ ফসকে বলে ওঠে। পরিয়ে বা কি লাভ, সেই তো খুলেই ফেলবেন। নির্লজ্জনে মুখ ফসকে কথাটা বলে জিভে দাঁত কাটলো অরিন। এদিকে রৌদ্র কেমন হাঁ করে তাকিয়েছে মেয়েটার পানে। ছেলেটা যে আর কত অবাক হবে কে জানে। সে তো জানতো তার সানশাইন ছোট মানুষ, অত শত বোঝে না। তবে এখন তো তার ধারণায় পানি পড়ছে এক বালতি। মেয়েটা ইদানিং যা পেকেছে না। রৌদ্র কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলল অরিন। কাচুমাচু ভাব নিয়ে দাঁড়িয়ে রইল মাথা নুয়ে। রৌদ্র সময় নিয়ে সামলালো নিজেকে। মেয়েটা তো তার এমনি এমনি পাকেনি। তার এমন অকাল পেকে যাওয়ার পেছনে নিঃসন্দেহে সে রয়েছে। নিজের দোষকে এক প্রকার মাথা পেতে নিল রৌদ্র। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শাড়ির একাংশ টেনে আনলো অরিনের মেদিন ফর্সা কোমল উদরের অংশে। সেথায় আঙ্গুল ছোঁয়াতেই দেবে গেল রৌদ্রের আঙ্গুল। রৌদ্রের মাথায় ঘোর জমলো। আবারও মন উতলা হলো কাঙ্ক্ষিত প্রেয়সীকে কাছে টানতে। তবে এত সহজে কেন? রৌদ্র আজ প্রতিজ্ঞা করেছে মেয়েটাকে জ্বালাবে খুব। সেই প্রেক্ষিতে রৌদ্র দুধারে এক দফা মাথা নাড়ল। ঘোর খানিকটা কেটে যেতেই আবার উদ্যত হলো মেয়েটাকে শাড়ি পরিয়ে দিতে। রৌদ্রের হাত ব্যস্ত, চোখ দুটো আর চোখে খেয়াল করছে মেয়েটাকে। হুট করেই ছেলেটার মস্তিষ্কে বুঝি জেঁকে বসলো এক ভিন্ন শয়তানি। সে ইচ্ছে করে নখ দিয়ে আঁচড় বসালো মেয়েটার উদরের নরম চামড়ায়। তৎক্ষণাৎ অরিনের ঠোঁট গলিয়ে অস্ফুটে বেরিয়ে আসে। নড়ে চড়ে দাঁড়ালো অরিন। হাত দিয়ে ক্রমশ টলতে লাগলো উদরের চামড়া। ওদিকে রৌদ্র স্থির, চোখ তুলল ধীরে সুস্থে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ভ্রু উচ্চালো খানিকটা। মেয়েটার ফর্সা কোমর উদরের চামড়ায় ঠায় হাত গুজে রেখে আবেশিত কণ্ঠে বলে ওঠে, এটুকুতেই লেগেছে আনি, বাট আই থিঙ্ক এখনো তেমন কিছু শুরুই হয়নি। চোখের পাতা মৃদু কাঁপছে অরিনের। ঠান্ডায় জমে যাচ্ছে পা দুটো। বুকের মাঝে বইছে ঝড়। অর্ধ উন্মুক্ত দেহখানায় হুটহাট রৌদ্রের উষ্ণ স্পর্শে জ্বলন্ত অঙ্গারের ন্যায় জ্বলছে মেয়েটা। এদিকে রৌদ্রের চোখ দুটো আজ ভেসামাল। মেয়েটাকে এত দেখেও যেন চোখের তিয়াস মিটছে না তার। অরিন কাঁপছে, সেই সাথে কাঁপছে তার কণ্ঠ। রৌদ্র এবারও ঠোঁট পিষে হাসলো। ভীষণ দক্ষতার সাথে শাড়ির কুচি বানিয়ে তাকালো মেয়েটার চোখ বরাবর। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আলগোছে কুচিগুলো বুঝে দিল। অরিন চাইল একবার চোখ নামিয়ে আনতে, কিন্তু রৌদ্রের ওই চোখ যেন তাকে আদেশ দিয়েছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। রৌদ্র হাসলো। এক হাতে আলতো করে মেয়েটার কাঁধে আঁচল উঠিয়ে দিয়ে মুখ নামিয়ে আনলো কান বরাবর। ভীষণ আদুরে কণ্ঠে আবদার জুড়ে বলল, ডান্স হানি। নাক লাল হয়ে গেল অরিনের। বোধহয় লাজুকলতা আবারও লাজে পড়েছে। দুহাতে একে অপরের সাথে ডলতে ডলতে দাঁড়িয়ে রইল চুপচাপ। রৌদ্র এবার সরে দাঁড়ায় মেয়েটার দিকে ঠায় তাকিয়ে থেকে পেছায় কয়েক কদম। অতঃপর গা এলিয়ে এই বসে কাউচের উপর। কাউচের গায়ে দুধারে হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসলো জনাব। কণ্ঠ উঁচিয়ে আবারও বলল, ডান্স হানি। অরিন পড়ল বিপাকে। সে আবার নাচবে কি? সে তো নাচের নও জানে না। সে ঘাট ডলতে ডলতে রৌদ্রের দিকে ঠোঁট উল্টে তাকায়, বলে, আমি তো নাচতে জানি না। বাঁকা হাসলো রৌদ্র। চটপট কাউচের উপর পড়ে থাকা ফোনটায় গান চালালো ভিগে হরতেরে। গান শুনে গা পিত্তি জ্বলে উঠে অরিনের। মেয়েটা কেমন নাক কুচকে তাকায় এদিকে। তার পানে এগিয়ে আসতে আসতে বলল, সারাদিন আমাকে এক আঙ্গুলে নাড়াতে পারা মানুষটাও নাকি নাচতে জানে না। ঠোঁট ফুলালো অরিন। অভিমান করে দৃষ্টি সরায় অন্যত্র। রৌদ্র এসে দাঁড়ালো মুখোমুখি। নিজ উদ্যোগে মেয়েটার এক হাত উঠিয়ে আনলো নিজ কাঁধে। নিজেও দু হাত রাখলো মেয়েটার কোমরে। গানের তালে তালে টুকটাক পা ফেললো এদিক ওদিক। স্রেফ তালে তাল মিলাচ্ছে রৌদ্রের। অথচ রৌদ্রের নাচের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার বেপরোয়া স্পর্শে বুলাচ্ছে মেয়েটার সর্বাঙ্গে। অবশেষে অতিষ্ঠ হলো অরিন। নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়লো এক জায়গায়। কাটকাট কণ্ঠে বলল, আমি আর নাচবো না। ভ্রু চায় রৌদ্র। দুষ্ট হেসে অরিনের উদরে গুজে রাখা শাড়ির কুচিগুলো একটা একটা করে টানতে টানতে আচমকা বলল,
চকোলেট খাবে হানি? তড়িৎ ভ্রুকুচকে তাকায় অরিন। হতবুদ্ধির ন্যায় মাথা নাড়ায় দুধারে। রৌদ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মিনিট খানেক। অতঃপর অরিন ঠোঁট দুটো ফাঁক করে যেই না কিছু বলবে তার আগে রৌদ্র এক হাতে আলতো করে চেপে ধরে মেয়েটার গ্রীবা। ছোট্ট মুখটা সামান্য উঁচুতে তুলে চোখ রাখলো অরিনের চোখ বরাবর। হিসিসি আজকি টোনে বলল, কিন্তু আমি তো খাবো হানি, তাও আবার ভীষণ ব্যাড ওয়েতে। শুকনো ঢোক গিলল অরিন। তিত্তির করে কাঁপছে তার ওষ্ঠবোট। রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মুহূর্তে উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়ল মেয়েটার নরম ওষ্ঠপুঠের মাঝে। এক হাতে তৎক্ষণাৎ টেনে খুলে ফেলে মেয়েটার শাড়ির কুচিগুলো। ঠোঁটের কাছে মধ্য থেকে অরিনকে নিয়ে পেছালো দু কদম। বিছানার ধারে আসতেই হুট করে ছেলেটার কে জানে কি হলো। সে ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে অরিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিছানার নরম গতিতে অরিন হকচকায়, হতবাক চোখে তাকায় রৌদ্রের উন্মুক্ত গায়ে। রৌদ্রের দৃষ্টি স্থির। সে তখনই ছুটে গেল বিছানার ওপাশে। বালিশের নিচে আগে থেকে লুকিয়ে রাখা নটেলা ক্রিম চকলেট বক্সটা হাতে নিয়ে আবারও চলে আসে অরিনের দিকে। অরিন এখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্র এক আঙ্গুলে একটুখানি চকলেট উঠিয়ে মুখে পুরল। আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় বলল, খাবে? অরিন দুধারে মাথা নাড়িয়ে না জানায় তাতে কি বা আসে যায় রৌদ্রের। সে কেমন ধীরে সুস্থে ঝুঁকে আসে মেয়েটার উপর। সুদর্শন যুবকের দৃঢ় চোয়ালখানা কেমন তীক্ষ্ণভাবে ফুটে আছে। সময় নিয়ে তার ঠোঁটে চলল দুষ্টু হাসির রেশ। বক্স থেকে আরেকটু চকলেট উঠিয়ে আলতো করে ঘষে দিল মেয়েটার কণ্ঠায়। অরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রমে এবার। রৌদ্র আর সময় নিল না, তখনই জিভ চলো মেয়েটার কণ্ঠায়। নরম উষ্ণ স্পর্শে কুপোকাত অরিন তড়িঘড়ি করে খামচে ধরল রৌদ্রের উন্মুক্ত পেট। ছেলেটা কেমন নিজ কাজে মত্ত। একবার জিভ ছুঁয়ে তো আরেকবার দাঁতের মৃদু পরশে জড়িয়ে দিচ্ছে মেয়েটাকে। অরিনের ঠোঁট গলিয়ে অস্ফুটে বেরিয়ে আসে মৃদু শীতকার। রৌদ্র শুনল, বেশ মনোযোগী হয়ে শুনল সবটা। অরিনের মেদিন উন্মুক্ত উদরে আঙ্গুল দিয়ে আজগুবি আঁকিবুকি চালিয়ে মুখ উঠিয়ে আনলো অরিনের কান বরাবর। কানের পিঠে নাক ঘষে আবেশিত কণ্ঠে বলতে লাগলো, ইউ আর সো ডিলিশিয়াস, জাস্ট like my personal chocolate. I wanna taste you roughly. May I? কণ্ঠ কাঁপছে অরিনের, শরীর কাঁপছে মৃদুমন্দ। রৌদ্রের উত্তরের আশায় বসে নেই, নিজে থেকে বেপরোয়া কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে পাগল ছেলেটা। অরিন থামায়নি তাকে, থামালেও শুনবে এই লোক। সময় পেরোলো বেশ। চকলেট চিরতরে অপছন্দ থাকা সত্ত্বেও আজ নিজের সানশাইনের ওপর অ্যাপ্লাই করে রৌদ্র সাহেব গোটা চকলেটের বক্স খালি করেছে নিমিষে। এ যেন আরেক আশ্চর্যজনক বিষয়। ওদিকে অরিনের হাল বেহাল। মেয়েটার মুখ হতে শুরু করে সর্বাঙ্গে বসেছে ছোপ ছোপ কামড়ের দাগ। নির্দয় ডাক্তার সাহেব এইটুকু শান্তি দিল না মেয়েটাকে। বিছানার এক পাশে পড়ে আছে বস্ত্র। অরিন চুপচাপ চোখ বুজে নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। রৌদ্র আবারও ঝুঁকে এলো খানিকটা। মেয়েটার থুতনিতে আলতো করে দাঁত বসিয়ে বলল, রেডি হানি? তড়িৎ চোখ মেলল অরিন। আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করলো। আরো বাকি আছে? রৌদ্র প্রতি উত্তরে উপর নিচ মাথা নাড়ায়। অরিন কেমন আঁতকে উঠে বলল, না না, এখন আর কিছু না। রৌদ্র নাখোশ হলো। প্যান্টের পকেটে হাত গুজে বলল, শুরুই তো হলো না, সেখানে আর কিছু না বলতে কি বোঝাচ্ছ হানি? ফোঁস করে নিঃশ্বাস ফেলে অরিন। বিছানা ছেড়ে উঠতে নিলে বাদ সাধল রৌদ্র। প্যান্টের পকেট থেকে একটা ছোট প্যাকেট বের করে আনলো পরক্ষণে। অরিন সন্দিষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্র প্যাকেট থেকে একজোড়া নুপুর বের করে আনতেই অরিন জিজ্ঞাসা করে ওঠে, এগুলো কেন? রৌদ্র বাঁকা হাসলো। মেয়েটার পা দুটো আলতো করে টেনে এনে নুপুর দুটো পরিয়ে দিতে দিতে বলল, ভ্যাবাচেকা খায় অরিন। হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থেকে আশ্চর্যান্বিত কণ্ঠে বলে ওঠে। রৌদ্র ঠোঁটের কোণে ঠাই লেগে আছে বাঁকা হাসির রেশ। হাত দুটো সময় নিয়ে পড়ালো নুপুর দুটো। মেয়েটার ফর্সা কোমল পায়ের ত্বকে স্বর্ণের নুপুর দুটো কি সুন্দর লাগছে। রৌদ্র ধীরে সুস্থে পা দুটো খানিক উঁচুতে তুলে নাকের কাছে পা দুটো ঠেকিয়ে গভীর নিঃশ্বাস টানে এক আধবার। পরক্ষণে অরিনের কোমল পায়ের পিঠে ঠোঁট ছোঁয়ায় আলগোছে। অরিন চোখ বুজছে নিরাপত্তায়, অনুভব করছে ছেলেটার বেপরোয়া পাগলামি। ওদিকে রৌদ্রে সে কি নিয়ন্ত্রণ। আজ নিজেকে এক প্রকার শক্ত রেখে ছেলেটা ঝুঁকে এলো ধীরে ধীরে। অরিনের বন্ধ চোখের পাতায় আলতো করে ঠোঁট ছুঁয়ে মুখ নামিয়ে আনে ঠোঁট বরাবর। মেয়েটার বাদিকে ঠোঁটের কোণে ঠোঁট চেপে রেখে হাসকি স্বরে বলে ওঠে, আজ সারা রাত নাচাবো তোকে হানি। অরিনের নিঃশ্বাস থমকায়, বুক ফুলে ওঠে নিঃশব্দে। রৌদ্র সেসবে তো আঁকা করেনি। রৌদ্র অধৈর্য, দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। একবার প্রেয়সীতে ডুবতে পারলেই হলো। দিন দুনিয়া ভুলে নাজুক মেয়েটার উপর কর্তৃত্ব চালাতে ব্যস্ত হয়ে পড়ে বেপরোয়া যুবক। বাইরে বইছে দক্ষিণ হাওয়া। থাই গ্লাসের ওপাশে দেখা যাচ্ছে বাইরে সুইমিং পুলের একাংশ। বদ্ধ কামরার প্রতিটা দেয়ালে গুজে
উঠছে প্রাপ্তির শীতকার ধ্বনি, মিলনের মাহেন্দ্রক্ষণ চলছে। অরিনের কণ্ঠফুরে কেবল বেরোচ্ছে সুউচ্চ শীতকার ধ্বনি। ভাগ্যিস রুমটা সাউন্ড প্রুফ, না হলে যে এতক্ষণে ইজ্জতের দফা রফা হতো ব্যাপকভাবে। মাথার উপর দুহাত উঁচিয়ে বেঁধে রাখা মেয়েটার ক্লান্ত চোখ দুটো বুজে রাখা কোনো রকম, কণ্ঠে কেবল চিৎকার, ডাক্তার সাহেবের নামের চিৎকার। এটাই তো চেয়েছিল ডাক্তার সাহেব। সেই সাথে নুপুরের ছমছম শব্দ, সবকিছু মিলিয়ে রৌদ্র আজ লাগামহীন। প্রায় বেশ কিছুক্ষণ পেরোতেই অরিনটা কেমন নিস্তেজ হয়ে গেল। চিৎকার থামিয়ে নিভু নিভু চক্ষু মুছতে রৌদ্র থামলো এক মুহূর্তের জন্য। তৎক্ষণাৎ অস্থির হাতে মেয়েটার দুগালে আলতো হাতে চাপড় বসিয়ে ডাকলো চাপা স্বরে। ব্যথাতুর দৃষ্টিতে তাকায় অরিন। সর্বাঙ্গ জুড়ে অসম্ভব ব্যথা থাকলেও এই মুহূর্তে রৌদ্রের কথা শুনে পেট ফেটে আসছে তার। লোকটা এত অধৈর্য হলো কবে থেকে শুনি? অরিন ক্লান্ত কণ্ঠে কোনো মতে বলল, থামুন না, আমার ব্যথা লাগছে। রৌদ্রের গায়ে ধরেনি এহেন বাক্য। সে আলগোছে আরেকটু ঝুঁকে এলো মেয়েটার উপর। হাত বাড়িয়ে অরিনের হাত দুটো রিবনের গাঁঠতে উন্মুক্ত করে দিয়ে তাকালো মেয়েটার চোখ বরাবর। অরিন চোখ নামায়নি, উল্টো এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের পানে। সুদর্শন যুবকের ব্লেডের মতো ধারালো চৌকস চোয়ালখানা আপাতত তার খুব কাছে। হুট করে অরিনটার কি হলো কে জানে, তার হাত দুটো কেমন নিষ্পিস করতে লাগলো রৌদ্রের গাল ছুঁতে। রৌদ্রের গভীর চাহনি ধীরে ধীরে নিচে নামছে। তার হাত দুটো ইতিমধ্যে লেপটে গিয়েছে মেয়েটার স্পর্শকাতর অঙ্গে। অরিন কাঁপছে বোধহয় মৃদুমন্দ। নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে হাত উঠিয়ে রাখলো রৌদ্রের চোয়ালে। গালভর্তি খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি মিলেছে সেথায়। তা যে বেশ ধারালো। রৌদ্র হঠাৎ মুচকি হাসলো, আলতো করে গাল ছোয়ালো অরিনের গালে। মেয়েটার নরম গালে রৌদ্রের খোঁচা খোঁচা দাড়ি চুপতেই অরিনটা কেমন হেসে ওঠে নিঃশব্দে চাপা স্বরে বলে, খোঁচা লাগছে ডক্টর সাহেব। রৌদ্র নিজ কাজে বহাল। মেয়েটার নরম গালে গাল ঘষতে ঘষতে ভ্রুক্ষেপীন ভঙ্গিতে জবাব দেয়, লাগুক। অরিন ফের মুচকি হাসলো। রৌদ্রের ঠোঁটের উষ্ণ স্পর্শ তার সর্বমুখে পাচার হচ্ছে ধীরে ধীরে। অরিন চোখ বুজে উপভোগ করছে বেশ। অবশেষে মেয়েটার ঠোঁটের কাছে এসে থামল রৌদ্র। তৃষ্ণার্ত পথিকের ন্যায় মেয়েটার পানে চেয়ে রইল কিয়ৎক্ষণ। অরিন ধীরে সুস্থে চোখ মেলে। রৌদ্রের গভীর চাহনিতে আটকা পড়ে থমকায় এক পল। রৌদ্রের চোখের ভাষায় স্পষ্ট নীরব আহ্বান, মেয়েটাতে আরেকবার বেভুলার ন্যায় ডুবে যাওয়ার আহ্বান। রিন বোকামে রৌদ্রের অমন দৃষ্টিকে উপেক্ষা করার বদলে গ্রহণ করল নির্বিঘ্নে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে শেষ বস্ত্র বয়ন। বিছানার নরম ম্যাট্রেসের উপর ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে অসার পড়ে আছে বেচারি অরিন। মুখ ঢেকে রেখেছে ব্ল্যাঙ্কেটের নিচে। ওদিকে অরিনের পায়ে ধরে বিছানার পাশ ঘেঁষে মাটিতে বসে আছে রৌদ্র। ব্যাপক হাঁপাচ্ছে রীতিমতো, যেন খুব বড়সড় একটা যুদ্ধ জয় করে এসেছেন জনাব। কোমরের বেশ খানিকটা নিচে পড়ে রেখেছেন কালো রঙা ট্রাউজারটা। উন্মুক্ত দেহের সর্বত্রই ঘামে জুবু জুবু অবস্থা। মাথার চুলগুলো কেমন ভিজে নিয়ে একাকার। তার কাঁধের কাছে ঝুলছে অরিনের ফর্সা পদযুগল। রৌদ্র এক হাতে একটু একটু করে পানির বোতলে চুমুক বসাচ্ছে। ঢোক গেলার সাথে সাথে যুবকের আকর্ষণীয় অ্যাডামস আপেলটা নড়াচড়া বেশ মনোমুগ্ধকর ঠেকছে এই মুহূর্তে, যা নিঃসন্দেহে যে কারো হৃদয় থমকে দিতে সক্ষম হবে এক মুহূর্তে। রৌদ্র পুরো 1 লিটার পানি ঢকঢক করে গিলে নিল এক নিমিষে। হাতের খালি বোতলটা মেঝেতে রেখে আলতো করে ঘাড় বাঁকিয়ে চাইল পাশে। অরিনের নুপুর পড়া পা দুটোর পানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো সামান্য। চট করে মেয়েটার পা দুটো চেপে ধরে ঠেসে বসালো বেশ কয়েকটা চুমু। অরিন টের পেল কিনা কে জানে, তার তেমন কোনো নড়চড় নেই। রৌদ্র এবার উঠে আসে মেয়েটার দিকে। আলতো করে অরিনের মুখ থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতে চাইলেই বাদ সাধলো অরিন। টেনে ধরে রাখলো ব্ল্যাঙ্কেটটা। রৌদ্র নিঃশব্দে হাসলো। বার কয়েক জোরাজোরি করেও যখন কাজ হলো না, তখনই সাহেব মনে কষালেন এক দুষ্টু বুদ্ধি। বিছানায় উপুর হয়ে শুয়ে মেয়েটাকে চাপটে ধরল শক্ত করে। দুষ্টু কণ্ঠে বলে ওঠে, খিদে পেয়েছে আনি। অরিন কাপড় সরালো না মুখের উপর থেকে। খানিক মুচড়ামুচড়ি চালিয়ে অমন করেই বলল, তো যান না, গিয়ে খেয়ে আসুন। রৌদ্র বাঁকা হাসলো। এ পর্যায়ে মেয়েটার কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলল, খাবার নিজের কাছে আটকে রেখে আমায় কিনা খেতে বলছো? এ আবার কেমন নির্দয়তা আনি? তড়িৎ মুখের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরালো অরিন। ভ্রু কুচকে হতবাক কণ্ঠে বলল, আটকে রেখেছি মানে? কই আপনার খাবার? রৌদ্র ভ্রু উঁচায় অরিনের দিকে ইশারা করে দুষ্টু কণ্ঠে বলে, তুমি তো আমার খাবার। ডিলিশিয়াস খাবার। মুখ কুচকায় অরিন বিরক্তি নিয়ে বলে, কিসব কথাবার্তা, সরুন তো। রৌদ্র সরেনি, উল্টো মেয়েটাকে বুকের মাঝে ঠেসে ধরে গলায় আচমকা সুর তুলল দুষ্টু ভঙ্গিতে। হতভম্ব অরিন। হাসবে নাকি কাঁদবে তা নিয়ে পড়ল মহা বিপাকে। লোকটার মাথাটা কি সত্যিই গেছে?
অরিন দুহাতে রৌদ্রের বুক বরাবর ঠেলতে লাগলেই তার হাত দুটো একত্রে চেপে ধরে রৌদ্র তড়িৎ মেয়েটার কোমরের উপর উঠে আসে, চোখের পলকে দুষ্টু হেসে চোখ মেরে বলে ওঠে। আনরোম্যান্টিক লেডি একটা। অপমানিত বোধ করলো অরিন, হাত দুটো ছাড়াবার প্রয়াস চালিয়ে নাক ফুলিয়ে বলে। ওকে দেন, রোমান্টিক কাউকে খুঁজে নিলেই হয়। হ্যাঁ, অভিমানিনীর অভিমান দেখে হো হো করে হেসে ওঠে রৌদ্র। এক হাতে অরিনের হাত দুটো একত্রে চেপে রেখে একটুখানি ঝুঁকে এলো মেয়েটার উপর, আরেক হাতে আলতো করে অরিনের গ্রীবা চেপে হাসকি টোনে বলল। I wanna bite you. I wanna eat you. উফ, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোকে। এখন কি করব আমি? খেয়ে ফেলুন। সত্যি? হুম। কিয়ৎক্ষণ চুপচাপ তাকিয়ে রইল রৌদ্র, পরক্ষণে বাঁকা হেসে মেয়েটার তুতনিতে দাঁত বসিয়ে বলল। এবার কেঁদে কেটে পাগল হয়ে গেলেও ছাড়বো না আমি, মাথায় রাখিস। শুকনো ঢোক গিলল অরি, নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াস চালিয়ে খানিকটা উঠতে নিলেই বাদ সাধল রৌদ্র। মেয়েটার দিকে সরু চোখে তাকিয়ে দুষ্টু কণ্ঠে বলল। কই যাও গো? ভয়ার্ত ঢোক গিলে অরিনটা বুকে হাত চেপে রাখলো, কাপা কাপা কণ্ঠে থেমে থেমে বলল। না মানে একটু ওয়াশরুমে যাব। ভ্রু উঁচায় রৌদ্র, ঠোঁট কামড়ে হাসলো একটুখানি, পর মুহূর্তেই বলল। সত্যি? অরিন পরপর মাথা ঝাঁকায়। রৌদ্র সামান্য মাথা কাত করলো, পরক্ষণে কিছুটা সরে গিয়ে বলল। যাও তাহলে। অরিনটা চটপট বিছানা ছেড়ে উঠতে চাইলে এ সর্বাঙ্গ কেমন কটমট করে উঠে তার। ভাব এমন, এই বুঝি শরীরের হাড়গোড় ভেঙে গুড়িয়ে পড়বে এক্ষুনি। অরিন ঠোঁটে ঠোঁট চেপে পাশ ফিরল। রৌদ্রকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ নড়ে চড়ে বিছানা ছেড়ে নামলো। তবে এবারেও ঘটল আরেক বিপত্তি। বেচারি নিজ পায়ে দাঁড়িয়ে অবধি থাকতে পারল না, তার আগে পা দুটো কেমন ধপ করে বসে পড়ল মেঝেতে। রৌদ্র বিছানায় বসে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসছে। অরিন ঠোঁট উল্টে এবার কেঁদেই ফেলবে যেন। মিনিট খানেক যেতে রৌদ্র নেমে আসে বিছানা থেকে, এক হাঁটু গেড়ে বসে অরিনের সামনে, ভ্রু উঁচিয়ে দুষ্টু হেসে বলে ওঠে। এতটুকুতেই সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছো না বউজান? সেই তুমিই নাকি বাবু নেবে? এখন অনেক প্রসেসিং বাকি সোনা। কই এসো, একটা বাবু দেই তোমায়। আতকে উঠল অরিন, তড়িৎ আতঙ্কিত গলায় বলে ওঠে। না না না, লাগবে না আমার বাবু, প্লিজ লাগবে না। ঠোঁট কামড়ে হাসছে রৌদ্র। আলগোছে মেয়েটার কোমরের পেছনে হাত গুলি তাকে কোলে তুলে নিল সযত্নে। মনে মনে বেশ হাসলেও বাইরে থেকে মুখায়বব একদম স্থির তার। সে অরিনকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, মেয়েটার পায়ের নুপুরের পানে চোখ রেখে দুষ্টু গলায় গান গায়। কোথায় তুমি? ওরই কই? রাত কত হয়েছে হিসেব আছে? ফোনের ওপাশ থেকে কবির সাহেবের চিরায়িত কর্কশ কণ্ঠ ভেসে আসছে। রৌদ্র কানের মাঝে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে রেখেছে। ওদিকে কথার জবাব না আসায় কবির সাহেব ফের খেকিয়ে ওঠেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? রৌদ্র এবার গলা খাকারে দিল সামান্য, গম্ভীর কণ্ঠে প্রতি উত্তরে বলল। কিছু বললে? হতবাক কবির সাহেব ধমকে উঠেন পর মুহূর্তে। কথা বলছি কানে যাচ্ছে না? মনোযোগ কোথায় থাকে তোমার? কাউচের উপর বসে থাকা রৌদ্র কপাল কুচকায়, আগপাচ না ভেবে তক্ষুনি বলে। বইয়ের ওপর। স্তম্ভিত কবির সাহেব থম মেরে দাঁড়িয়ে রইলেন ঘরের বারান্দায়। ছেলে তাকে কি বলল? সে কি ভুলে বসেছে? এপাশের ব্যক্তি তার বাবা। এদিকে রৌদ্রের কোনো দিকে তেমন কোনো খেয়াল নেই, কেননা সম্মুখে বসে আছে অনিন, গায়ে জড়ানো রৌদ্রের লম্বা শার্ট। রৌদ্র সযত্নে খাবার খাইয়ে দিচ্ছে মেয়েটাকে। রাত তো আর কম হলো না, এই তো আর মিনিট 10 পরে 12টা বাজলো বলে। রৌদ্র আরেক লোকমা ভাত মাখিয়ে মুখে তুলল মেয়েটার, অমনি ওপাশ থেকে ভেসে আসে কবির সাহেবের বিরাট ধমক। অসভ্য বেয়াদব ছেলে, আমি তোমার বেয়াই লাগি? আমার সাথে কথা বলার লেহাজটাও কি পানি দিয়ে গুলিয়ে খেয়েছো তুমি? হঠাৎ এহেন ধমকে বেচারার কাঁধের উপর আটকে রাখা আইফোনটা তৎক্ষণাৎ ছিটকে পড়ল মাটিতে। হতবিহ্বলতে নিজের কিছুক্ষণ পূর্বে করা বোকামিতে দাঁতে জিভ কাটল তক্ষুনি। যা কি সব ভুলভাল বলে বসেছে সে। রৌদ্র তৎক্ষণাৎ মেঝে থেকে ফোনটা তুলল হাতে, বাম হাতে ফোন কানে ঠেকে আমতা আমতা করে বলে। মানে আব্বু সরি, ভুলে। পুরোটা শুনবার ধৈর্য নেই কবির সাহেবের, দিলেন আরেক ধমক। রাখো তোমার শরীর, বাসায় আসো খালি। তোমার ওই গাল দুটো যদি চুড়িয়ে লাল না করেছি, তবে আমিও কবির এহসান নই। মুচকি হাসলো রৌদ্র, বাবাকে একটু রাগাতে। দুষ্টু ছেলেটা কেমন ইচ্ছে করে বলে ওঠে। আব্বু নতুন নামটা কি এখনই খুঁজে রাখবো? রাগে গজগজ করছেন কবির সাহেব, সাপের ন্যায় ফনা তোলাটে যেন বাকি এই মুহূর্তে। তার উপর ছেলের অমন খিল্লি উড়ানো দেখে তিনি কেমন দাঁতে দাঁত চেপে বলে ওঠেন। একবার বাসায় আসো তুমি, এরপর তোমার একদিন
আর আমার যে কয়েকদিন লাগে আর কি। শক্ত আলটিমেটাম খানা দিয়েই কল কাটলেন কবির সাহেব। রৌদ্র হাসল নীরবে। অরিন এতক্ষণ চুপচাপ সবটা দেখে গেলেও এখন বুঝি নিজের কৌতূহলগুলো আর ধরে রাখতে পারছে না মেয়েটা। সে তৎক্ষণাৎ উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে। কি বলে বড় আব্বু? রৌদ্র ঠোঁট কামড়ে আঙ্গুল দিয়ে কপাল চুলকাচ্ছে। অরিনের কথাখানা শুনতেই বলে ওঠে। তোর শ্বশুর মশাই খেপেছে আমার উপর। আল্লাহই জানে বাড়িতে গেলে এবার আমার কি হবে। সেকেন্ড খানেক স্তব্ধ চোখে তাকিয়ে রইল অরিন। পরক্ষণে মেয়েটা কেমন দিলখোলা হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে কাউচের গায়ে এলিয়ে পড়ছে বারংবার। রৌদ্র ভ্রু গোটায় সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে। এত হাসির কারণটা কি বৌজান? অরিনের চোখ ভরে আসছে হাসির তোরে। মেয়েটা হাসতে হাসতেই বলে ওঠে। ঠিকই আছে, আপনাকে একটু একটু টাইট দেয়াই উচিত। হতবাক রৌদ্র। আপন বউটা এখন কেমন পরের বউয়ের ন্যায় কথা বলছে। এই দিনের জন্যই কি বউটাকে সে পেলে পুষে রাখলো? আহারে! অরিনের কথাটা শুনতেই রৌদ্রর বুকে বুঝি তার কাটা বিঁধল। সে কেমন মেকি আর্তনাদ করে বলল। হাতি যখন ফাঁদে পড়ে চামচিকাও লাথি বসায়, তা আবারও প্রমাণিত হলো। মাথা ধরেছে রুহির। 8 মাসের উঁচু পেটটানে ইদানিং নড়চড় করাটাও যেন ভারী কষ্টের বিষয়। বেচারি বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে বসে আছে কোনো মতে। পিঠের পেছনে বালিশ ঠেকানো এক এক দুটো। ওদিকে পা দুটো পানি এসে ফুলে কলা গাছ। বউ পাগল রেহান সাহেব যত্নের সাথে বউয়ের পায়ে গরম তেল দিয়ে মালিশ করছেন। রুহি স্বস্তি পেয়ে চোখ দুটো মুদেছে কোনো রকম। ঠিক তখনই ঘরের দৌড়ে টোকা পড়ল তার। রেহান ঘাড় বাঁকিয়ে দরজার পানে তাকায় একবার। এত রাতে হুটহাট করে আগমন কার ঘটলো তা ভাবতে আরেকবার টোকা পড়ল বন্ধ দরজার গায়ে। রেহান তৎক্ষণাৎ রুহির পানে তাকায়। মেয়েটা কেমন ভোস ভোস করে নিঃশ্বাস ফেলছে। বোধহয় ঘুম এসে ধরা দিয়েছে চোখের পাতায়। রেহান ধীরে সুস্থে মেয়েটার পা দুটো নিজের কোল থেকে নামিয়ে রাখলো বালিশের উপর। মাঝরাতে মেয়েটার পা দুটোয় নাকি ব্যাপক ব্যথা উঠে। সে তো রেহানও পুরো রাজ্যকে মেয়েটার সেবায় সর্বদা নিয়োজিত থাকে। তবুও যদি মেয়েটা একটু শান্তিতে ঘুমাতে পারে আর কি। বালিশের উপর পা নামিয়ে রেহান উঠে চলে গেল রুহির মাথার কাছে। এক হাত রুহির কোমরের পিছে রেখে আরেক হাত রাখলো পিঠে। অতঃপর ঘুমন্ত রুহিকে বাচ্চাদের মতো আগলে নিয়ে ঠিকঠাক মতো শুইয়ে দেয় রেহান। গায়ে ছড়িয়ে দেয় পাতলা ব্ল্যাঙ্কেট। মাথার কাছে ল্যাম্প লাইটটা নিভিয়ে দিয়ে অবশেষে সে পা বাড়ালো দরজার কাছে। ভীষণ সতর্কতার সাথে দরজা খুলতে সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধকে দেখে এক দফা অবাক হলো রেহান। চমকে উঠে বলল। তুই এত রাতে এখানে? মুগ্ধ থোড়ায় এসবের উত্তর দেয়। সে উল্টো খামচে ধরল রেহানের শার্টের কলার। ছেলেটাকে এক প্রকার টেনে হিঁচড়ে বাইরে বের করে আনলো রুমের। তৎক্ষণাৎ লম্বা করিডোরের আরেক প্রান্তে এনে দাঁড় করালো রেহানকে। রেহান হকচকে উঠে মুগ্ধের এহেন হুটহাট কাণ্ডে। ছেলেটা কেমন হকচকে বলে ওঠে। সমস্যা কি ভাই? এভাবে টেনে টুনে আনলি যে? মুগ্ধ এবারেও চুপ। এক হাত প্যান্টের পকেটে গুজে রেখে আরেক হাতে ফোনের স্ক্রিনে আঙ্গুল চালাচ্ছে দক্ষতার সঙ্গে। রেহান একবার আপাতমস্তক চাইল মুগ্ধের পানে। সুদর্শন যুবকের ব্রাউন কালার করা লম্বা চুলগুলো পেছনের দিকে ঝুঁটি বেঁধে রাখলেও কপালের বেশ খানিকটা ঢেকে আছে এলোমেলো অবদ্ধ চুলে। বলিষ্ঠ দেহি এ যুবকের গায়ে জড়ানো অলিভ রঙের একটা কটন শার্ট। আজকেও মাসেলগুলো বুঝি ফেটে বেরিয়ে আসবে শার্টের আবরণ থেকে। রেহানের অবুঝ মন আজকেও এক অদ্ভুত প্রশ্ন জাগলো। এই ছেলে কি ইচ্ছে করে এমন শার্ট গায়ে দেয় যেগুলো পরলে তার মাসেলগুলো এমন বেরিয়ে আসে, নাকি তার জিম করা বডিটা একটু বেশি শক্তপোক্ত? রেহান নিজের পানে তাকায় এক ঝলক। আহারে, মুগ্ধের সামনে সে যেন একেবারে চুনোপুটি। রেহানের ভাবনার মাঝে মুগ্ধের গম্ভীর কণ্ঠ কর্ণকুহরে এসে হানা দিল। মুগ্ধ ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখিয়ে রেহানকে জিজ্ঞাসা করলো। এটা চশমেশের বাবার নাম্বার না? হোঁচট খেলো রেহান। এই চাশমিশটা আবার কে? তার চেনা জানা নাকি? রেহান হতবুদ্ধির ন্যায় মাথা চুলকে জিজ্ঞাসা করে বসে। ভাই বলছিলাম কি, চশমিশটা কে? মুগ্ধ ও বোধহয় বিরক্ত হলো। এই যে কপালের চামড়ায় বিরক্তির ভাঁজ পড়ল গোটা কয়েক। ছেলেটা গম্ভীর মুখে অনীহা সত্ত্বেও বলল। তো টুইন্স চালিকাদের মধ্যে ভীত যে মেয়েটা, যার চোখ উপরে ওঠে না কথা বলার সময়, পরপর দুটো কথার মাঝে নাকের টকে আঙুল চালায় যে মেয়েটা, চশমা যার নিত্যসঙ্গী, এক গালে চামড়ায় চোল পরে সামান্য, কথা বলার সময় যার পা দুটো সবসময় অস্থির থাকে, সে মেয়েটাই চাশমেশ। চিনেছিস এবার? হাঁ করে তাকিয়ে আছে রেহান। মাহিকে নিয়ে এত পর্যবেক্ষণ সে তো এখন অবধি করেনি। সেখানে মুগ্ধ মাত্র কয়েক মাসে এত কিছু কিভাবে জানলো? রেহান হতবাক কণ্ঠে আচমকাই বলল। মাহির কথা বলছিস? মুগ্ধ ভাবলেশীন পরপর জবাব দেয়। নাম মনে নেই। রেহান আর কথা বাড়ায় না। ফোনের স্ক্রিনে চোখ রেখে নম্বরটা পরখ করে বলে ওঠে। হ্যাঁ, এটা তাইফ আঙ্কেলের নাম্বার।
বাট তুই এটা দিয়ে কি করবি? মুগ্ধ ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে ফোনটা পকেটে গুজলো। রেহানের কাজ চাপড়ে বলল। ঘুমোতে যা, রুহি একা আছে। রেহান বেশ বুঝলো মুগ্ধ তার কথা এড়িয়ে যেতে চাইছে। সে তৎক্ষণাৎ মুগ্ধকে পেছন থেকে বলে ওঠে। মুগ্ধ। মুগ্ধের চলন্ত পা জোড়া থামলো মুহূর্তেই। পেছন থেকে রেহানের অদ্ভুত শান্ত কণ্ঠস্বর ভেসে আসে পরক্ষণে। মাই ইজ ইনোসেন্ট মুগ্ধ। তোর প্রয়োজনে ওকে হাতিয়ার বানাস না। ইট উইল বি গ্রিভিয়াস থিংস এভার। আচমকায় মুগ্ধের ঠোঁটের কোণে দেখা মিলল এক রহস্যময় হাসির ছাপ। ছেলেটা পেছনে না ফিরে সামনের দিকে পা চালিয়ে বলল। And I love that creepiest things. মার্বেলের মেঝেতে ধূপধাপ পা ফেলে চলে গেল মুগ্ধ। বলিষ্ঠ দেহী যুবক অহংকারের ছাপ ধরে রেখে পিছু ফিরে চাইল না একটিবারও। এদিকে তার চলে যাওয়ার পথে অসহায় চোখে তাকিয়ে রইল রেহান। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে এক অজানা অসহায়ত্ব। তবে এমনটা কেন তা যেন মুড়ে আছে এক রহস্যে। রেহান কেমন বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। মুগ্ধ চোখের আড়াল হতেই কয়েক পা পেছালো সে। পিঠ ঘেঁষে দাঁড়ালো করিডোরে সোনালি রঙের কারুকার্যময় রেলিংয়ের দ্বারে। এক হাতে মাথার চুলগুলো খানিক চেপে ধরে চোখ বুঝলো রেহান। নাক দিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল। আমার ভুল, সবটা আমার ভুল। তোকে দেশে ডেকে আনাটাই আমার জীবনের চরম ভুল ছিল সায়ান। আমি এটা হারে হারে টের পাচ্ছি এখন। কথাটা বলেই চোখ মেলল রেহান। ফর্সা চোয়ালখানা বেশ খানিক দৃঢ় করে শটান হয়ে দাঁড়ালো পরপরই। বাহাতে ঘাড়ের পিঠে সামান্য ম্যাসেজ করতে করতে ডান হাত গুজলো পকেটের ফাঁকে। মুহূর্তে বের করে আনলো নিজের ফোনটা। অতঃপর ফোনের স্ক্রিনে চটপট আঙ্গুল চালিয়ে কল লাগায় মুগ্ধের নাম্বারে। ওদিকে বাড়ির মূল ফটকের বাইরে মুগ্ধ ছেলেটা পা রেখেছে কেবল। অমনি পকেটে গুজে রাখা ফোনটা তার কর্কশ শব্দ তুলতেই পা থামালো সে। তড়িৎ পকেট থেকে ফোন বের করে এনে চোখ রাখলো স্ক্রিনে জ্বলতে থাকা নাম্বারে। রেহানের নামটা স্পষ্ট জলজল করছে। তা দেখা মাত্রই কপালের চামড়ায় গোটাকতক ভাঁজ পড়ল মুগ্ধের। তবুও কলটা রিসিভ করে সে। কানের কাছে ফোন ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ায়। ঘরে সুন্দর বউ থাকে সত্ত্বেও রাত বেরোতে আমার মতো হ্যান্ডসামকে কল দেওয়ার কারণটা কি? ওপাশে রেহান খানিকটা চটল বোধ হয়। মস্করা করার মুডে না থাকায় ভীষণ সিরিয়াস ভঙ্গিতে দাঁত খিচে বলল। তুই যা চাচ্ছিস সেটা নিঃসন্দেহে অপরাধ সায়ান, ঘোর অপরাধ। অ্যাটলিস্ট আমি বেঁচে থাকতে এটা হতে দিব না কখনোই। মুগ্ধ এবারেও বাঁকা হাসলো। এক হাত পকেটে গুজে সামনের দিকে পা বাড়িয়ে কেমন রহস্যময় কণ্ঠে বলল। আমার কাছে বাধা দিতে আসিস না কিরো, কারণ আমি আমার চলন্ত পথে কোনো ধরনের কাটা পেলে সেটাকে কেবল উপরে ফেলে না। এটুকু বলেই মুগ্ধ দাঁড়ালো আবারও। নুইয়ে রাখা জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় চোখ দুটোকে সামান্য উপরে তুলে দৃঢ় চোয়ালকে শক্ত করে ফোটালো তক্ষুনি। চকচকে দাঁতের সাহায্যে নিচের ঠোঁটটাকে খানিক চেপে ধরে ঘাড় ঘোরালো এদিক ওদিক। পরক্ষণে বেশ শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল। দরকার পড়লে সেই পথের কাটাকে মাটিতে মিশিয়ে ফেলতে নেওয়া সেকেন্ড সময় নেই না। অ্যান্ড এটার কেউ জানুক বা না জানুক, তুই তো বেশ ভালো করে জানিস। সো চয়েস ইজ ইয়ার্স। গুড নাইট কিরম। হুমকি, এ যেন নীরব হুমকি। রেহানের বুক কাঁপছে, এবার হাত দুটো কাঁপছে থরথর করে। কানে ঠেকিয়ে রাখা ফোনটা কেমন অবহেলায় গড়িয়ে পড়ল মেঝেতে। বেচারা সেদিকে কোনো হুঁশ নেই। সে তো ভাবছে অন্য কিছু। সায়ান মাত্র কি বলল, সে পথের কাটা উপড়ে ফেলবে, তার মানে কি সে আবারও অন্য জগতে ফিরে গেছে? সে কি তবে ছাড়েনি কিছু? রেহানের মস্তিষ্ক ফেটে যাবার জোগাড় এই পর্যায়ে। ছেলেটা তখনই উবু হয়ে বসলো মেঝেতে। অবহেলিত আকারে পড়ে থাকা ফোনটাকে কোনো রকমে হাতে তুলে আবারও কল দিল মুগ্ধের পানে। এবার আর কল তুলল না মুগ্ধ। রেহান এ পর্যায়ে অস্থির। ব্যস্ত ভঙ্গিতে অনবরত কল দিয়ে যাচ্ছে মুগ্ধের নাম্বারে। প্রায় 4টে কল কেটে যাওয়ার পর পঞ্চমবারের কলটা রিসিভ করলো মুগ্ধ। রহস্যময় যুবক উঠে বসেছে নিজের ইকোস ইস ওয়ান স্পিরিট বাইকে। মাথায় চড়িয়েছে কালো রঙের হেলমেট, কানে চলছে ওয়্যারলেস হেডফোন। মুগ্ধ হেলমেট পরাকালীন গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আবার কি? ওপাশে রেহান কেমন কাঁপছে রীতিমতো। ভয়ে জর্জরিত ছেলেটার সর্বাঙ্গে ইতিমধ্যে ছুটে গিয়েছে ঘাম। কপাল বেয়ে টুপটুপ করে পড়ছে 2-1 ফোঁটা ঘামের কণা। তার কণ্ঠস্বর কাঁপছে কেমন। তবুও নিজেকে সামলে বেচারা রেহান থেমে থেমে কোনো মতেই বলে ওঠে। তুই কি এখনো এইসব বাদ দিসনি সায়ান? এখনো বেরিয়ে আসিসনি ওই জগৎ থেকে? কালো রঙা হেলমেট পরুয়া মুগ্ধ কেমন বাঁকা হাসলো। হেলমেটের আড়ালে দক্ষ হাতে বাইকের ইঞ্জিন স্টার্ট করে রহস্যময় কণ্ঠে বলে ওঠে। ওয়ান্স আ ডেভিল অলওয়েজ রিমেন্স আ ডেভিল। বাকিটা বলছে না। কথাটা বলেই কল কাটলো মুগ্ধ। দারুণ বেগে স্টার্ট দিল বাইকটা। ওদিকে তার অমন সোজাসাপটা উত্তরে জ্ঞান হারানোর জোগাড় হয়েছে রেহানের।
সে কি তবে সত্যি ভুল করে বসলো? নিজ হাতে ধ্বংস করে ফেললো মাহির সুন্দর জীবনটা। নিজ ভাবনায় নিমগ্ন রেহান দুষছে নিজেকে বারবার। ভবিষ্যতের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে না তার? রাত বাজে 2টো। সাই সাই করে হাওয়ার বেগে ছুটছে মুগ্ধের বাইক। বেপরোয়া যুবকের পেশিবহুল বাহুদয় ফুলে ফেপে উঠছে বারবার। এই বুঝি তারা বেরিয়ে এলো শার্টের তথাকথিত আবরণ থেকে। প্রায় ঘন্টাখানেক পর মুগ্ধের বাইক এসে থামলো মির্জা বাড়ির একটা গেটের সামনে। সুউচ্চ 5তলা বিশিষ্ট বিল্ডিংটির সামনে রয়েছে বেশ বড়সড় একটা ইয়ার্ড, দুধারে গাছগাছালিতে ঘেরা। তবে মাঝে দিয়ে রয়েছে বাড়ির ড্রাইভওয়ে, যা একদম বাড়ির সদর দরজা থেকে মূল ফটকে অবধি বিস্তৃত। মুগ্ধ নিজের বাইক বাড়ির ফটকের ভেতর ঢোকায়নি, উল্টো ফটকের বাইরে কেচি গেটের সামনে বাইকটাকে দাঁড় করিয়ে রেখে বাইকের চাবি হাতের তর্জনী আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে পা বাড়ালো কেচি গেটের ভেতর। তখনই বাড়ির দারোয়ান হাশেম মিয়া এগিয়ে এসে দাঁড়ালেন মাথা নুইয়ে। মুগ্ধ চলে যায় বার সময় পেছন থেকে ভুলবশত বলে বসলেন, জি স্যার। ছোট সাহেব, বাইক বাড়িতে ঢোকাবেন না, কেউ যদি চুরি করে ফেলে। মুগ্ধের চলন্ত পা জোড়া থামলো হঠাৎ। মাথা তখনও পড়ে থাকা হেলমেটটার সে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায়। বাড়ির ফটকের দ্বারে ল্যাম্পপোস্টের নিয়নের আলোয় মুহূর্তে চকচক করে ওঠে সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো। হাশেম মিয়া ভরকে যান এহেন চাহনিতে। তিনি কেমন আমতা আমতা করছেন এখন। ওদিকে মুগ্ধ হঠাৎ গমগমে গলায় বলে ওঠে, কার ঘাড়ে দুটো মাথা আছে? যেখানে সায়ন মুগ্ধের বাইক নিয়ে যাবে নিয়ে যাক। বহুদিন হয়েছে কারো ঘাড় থেকে মাথা আলাদা করি না। শান্ত পরিবেশটা মুহূর্তে ভারী হয়ে উঠল মুগ্ধের এহেন অপ্রাকৃতিক বাক্যে। হাশেম মিয়ার হাঁটু কাঁপছে। বেচারার আধা বুড়ো মানুষ। মুগ্ধের অমন কথায় বেচারা যদি হার্ট অ্যাটাক করে বসেন তখন কি হবে? মুগ্ধ ঘাড় সোজা করলো আবারও। দু হাতে পকেটে গুজে ঠোঁটের কোণে শীষ বাজিয়ে হাঁটা ধরলো বাড়ির দিকে। ওদিকে তার চলে যাওয়া দেখে ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাশেম মিয়া। তো কোমরের বেল্ট চেপে ধরে ছুটলেন কেচি গেট লাগোয়া নিজ কামরায়। এই মুহূর্তে হালকা হতে হবে তার, নইলে ইজ্জতের রফা দফা হবেই হবে। বড়সড় কাচের দরজাটায় এক হাতে ধাক্কা দিল মুগ্ধ। বাড়ির ব্যাকইয়ার্ডে বানানো হয়েছে গেস্ট হাউস। মুগ্ধ এসেছে পর থেকে বেশিরভাগ সময় এখানেই থাকছে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় মুগ্ধ আর বাড়ির ভেতরে ঢুকলো না, পাছে না আবার সবাই জেগে ওঠে। দোতলা বিশিষ্ট গেস্ট হাউসটি পুরোটাই কাচের তৈরি। মজার বিষয় হচ্ছে গেস্ট হাউসের ভেতর থেকে বাইরে সবকিছু স্পষ্ট দেখা গেল, বাইরে থেকে কেবল কাজ বিনের কিছুই নজর পড়ে না। মুগ্ধ ধীরে পা ফেলে গেস্ট হাউসের লিভিং রুমে এসে দাঁড়ালো। মাথার হেলমেটটা খুলে নিয়ে রাখলো লিভিং রুমের বড় সোফার এক কোণে। অতঃপর নিজেও বসলো তার পাশে। ক্লান্তিতে চোখ দুটো একটুখানি বুঝতে তার কানে ভেসে আসে কারো পায়ের শব্দ। চট করে চোখ খুললো মুগ্ধ। নড়ে চড়ে বসলো সোফার নরম গদিতে। পায়ের উপর পা তুলে বেশ নবাবী একটা ভাব ধরে গলা উঁচিয়ে আচমকাই বলল, লুকিয়ে থেকে কি লাভ? নতুন করে আমার রূপ বেরোয়নি নিশ্চয়ই। কথাটা শেষ হবার ঠিক মিনিটখানেক বাদেই ডাইনিং থেকে বেরিয়ে আসেন তৌসিফ মির্জা। মধ্যবয়স্ক মানুষটা ঠোঁটের কোণে ঝুলছে কুটিল হাসি। এক হাতে ধরে রাখা স্ট্রং হুইস্কির বোতল, আর এক হাতে কাচের স্বচ্ছ গ্লাস। তিনি ধীর পায়ে এগিয়ে আসেন মুগ্ধের নিকট। মুগ্ধ আর চোখে তাকে দেখে ওঠায় বসে রইল আগের মতো। পায়ের ওপর পা ঝুলছে এখনো। তৌসিফ মির্জা দেখেও না দেখার ভান ধরলেন। এই ছেলে তো বরাবরই এমন, কাউকে কি আর গ্রাহ্য করে? তৌসিফ মির্জা চুপচাপ মুখোমুখি হয়ে বসলেন পাশের সোফাটায়। হাতের হুইস্কি বোতল আর গ্লাসটা টেবিলের উপর রেখে গ্লাসে সামান্য হুইস্কি ঢালতে ঢালতে বললেন, কোথায় ছিলে? মুগ্ধ পান চাচ্ছে পায়ের উপর। গাছাড়া ভাব নিয়ে প্রত্যুত্তরে বলে, তা জেনে আপনার কি লাভ? রাগ করার বদলে তৌসিফ মির্জা উল্টো দাঁত কপাটি বের করে হাসলেন। গ্লাসে ড্রিঙ্ক প্রস্তুত করে মুগ্ধের দিকে এগিয়ে ধরে বলে, নাও। মুগ্ধ আলগোছে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে নিল। বেশ কায়দা করে গ্লাসটা আঙ্গুলের সাহায্যে ধরে রেখে খানিকটা ঘুরিয়ে অবশেষে চুমুক বসালো একটু। তখনই তৌসিফ মির্জা পাশ থেকে আতকে উঠে বললেন, আরে আরে, পানি তো মিশিয়ে নাও, আমি তো পানি দেইনি এটাই। মুগ্ধ কানেও তুলল না কথাটা, উল্টো একসাথে পুরোটা ড্রিঙ্কস গিলে নিয়ে বলল, ওসব আপনাদের মতো মানুষ যাদের এক ঠ্যাং তড়ে আর এক ঠ্যাং কবরে থাকে তাদের প্রয়োজন পড়ে, আমার ওসব দরকার পড়ে না। তৌসিফ মির্জা ঠোঁটে ঠোঁট চেপে বসে রইলেন এক মুহূর্ত। মুগ্ধের কথাটাই বেশ অপমানিত বোধ করলেন জনাব। তা যে তার মুখাভাবে স্পষ্ট। তিনি কিয়ৎক্ষণ চুপ থেকে আবারও বেহান নেয় বললেন, কাজ কত দূর? মুগ্ধ হাসলো নিঃশব্দে অথচ বাঁকাভাবে। পা থেকে পা নামিয়ে প্রস্তুতি নিল উঠে যাওয়ার। তা দেখে মেজাজ চটল তৌসিফ সাহেবের। মানলেন ছেলেটা ঘাটতেরা, তাই বলে 10টা কথার পিঠে একটারও কি সঠিক জবাব দিবে না?
তৌসিফ মির্জা চোয়াল শক্ত করে বসে থেকেই বলেন, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়। আমি বাধ্য নই উত্তর দিতে। এ পর্যায়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তৌসিফ সাহেব। ঘাড় উঁচিয়ে দাঁত খিচে বলে ওঠেন, ভুলে যেও না তোমাকে এখানে কেন এনেছে। আমার কাজ করার জন্যই কিন্তু তোমাকে। বাকিটা শেষ হবার আগেই ঘটে গেল আরেক কাণ্ড। বেপরা মুগ্ধ তৎক্ষণাৎ নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনে থাকা কাচের টেবিলটায় সজোরে বসালো এক ঘুষি। মুহূর্তে এক বিকট শব্দ তুলে টেবিলটা কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে দাঁড়িয়ে গেল মেঝেতে। তা দেখা মাত্রই তৌসিফ মির্জা ভরকালেন, ভয়ার্ত দৃষ্টিতে তাকালেন মুগ্ধের পানে। মুগ্ধের হাত বেয়ে চুয়ে পড়ছে লহু, অথচ সেদিকে বিন্দু মাত্র তোয়াক্কা নেই তার। সে কেমন আগুন চোখে তাকিয়ে আছে তার চাচার পানে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালখানা ফুটে উঠেছে আরো দৃঢ়ভাবে। ছেলেটা সময় নিয়ে নিজের কেটে যাওয়া তর্জনী তাক করলো নিজের ঠোঁট বরাবর। ভারী কণ্ঠে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু শাউট অন মি। ভয়ের তো ঢোক গিললেন তৌসিফ মির্জা। কাপা কাপা কণ্ঠে কোনো মতে বললেন, আমি তোমার চাচা হই মুগ্ধ, আমার সাথে এভাবে কথা বলতে পারো না তুমি। ব্যাস এইটুকুই বলেছেন বেচারা। তা শোনা মাত্রই চট করে দাঁড়িয়ে পড়ে মুগ্ধ। তৎক্ষণাৎ কোমরের পেছন থেকে নিজের রাশিয়ান মডেলের বন্দুকটা বের করে এনে ঠেকালো চাচার কপালের ঠিক মাঝ বরাবর। হক চকালেন তৌসিফ মির্জা। মুখ দিয়ে শত ফটর ফটর করলেও এসবে বড্ড ভীতু তিনি। বেচারা কেমন নিঃশ্বাস আটকে চেয়ে রইল মুগ্ধর পানে। এদিকে মুগ্ধ বাঁকা হেসে ঘাড় কাত করে সামান্য রাশভারী গলায় হিসিয়ে বলল, ট্রিগারটা জাস্ট একবার চাপলে লাশ বানা যাবেন যে, তখন চাচা কিংবা মামা কোনো আত্মীয়তাই কাছে আসবে না, বুঝলেন? তখন কেবল একটাই পরিচয় হবে আপনার, আর সেটা হচ্ছে প্রাণহীন নিথর দেহ। আমার উপর শর্ট করে দুঃশ্বাস করতে আসলে আমি কিন্তু 1 সেকেন্ড সময় নেব না এসব করতে। আশা করি সেই পরিচয়টা আপনার ভীষণ পছন্দ হবে। মাথা ঘোরাচ্ছে তৌসিফ সাহেবের, যেন জ্ঞান হারাবেন এক্ষুনি। মুগ্ধ সময় নিয়ে বন্দুক সরালো চাচার কপাল থেকে। আঙ্গুলের ডগায় বন্দুক নাড়াতে নাড়াতে ঠোঁটে ফের বাজিয়ে হাঁটা ধরল দোতলার দিকে। ওদিকে তৌসিফ মির্জা বুঝে এতক্ষণে নিজের আটকে রাখা দমটা ফেললেন কোনো মতে। বুকের উপর হাত চেপে বেপরা ভঙ্গিতে নিঃশ্বাস ফেলতে ফেলতে দৌড়ে পালালেন গেস্ট হাউসের বাইরে। তবে দরজার বাইরে পা রাখতে কিসের সাথে যেন হোঁচট খেলেন মানুষটা। ধুম করে জমিনে পড়বেন তার আগে একজোড়া শক্তপোক্ত পুরুষালী হাত এসে আঁকড়ে ধরে তাকে তৌসিফ সাহেব চমকালেন। তড়িৎ চোখ তুলে চাইলেন সামনের মানুষটার পানে। সম্মুখে দাঁড়িয়েছেন তৌকির মির্জা। ঠোঁটে খেলছে রহস্যময় বাঁকা হাসি, চোখে নেই তেমন চমক। তৌসিফ সাহেব সময় নিয়ে নিজেকে সামলালেন। ভাইয়ের হাত দুটোতে ভর দিয়ে দাঁড়ালেন সোজা হয়ে। ভয়ার্ত কণ্ঠে মুখ খুললেন, তোর ছেলে? পুরোটা শেষ করতে পারেননি বেচারা, তার আগেই তার কথা বন্ধ হয়ে গেল তৌকির মির্জার আচমকা শব্দ করা হাসি দেখে। তৌসিফ সাহেব ভ্রু গোটায়। ভাইয়ের এমন হুটহাট হাসির কারণ বোধগম্য না হয় তিনি হতবাক চোখে তাকিয়ে রইলেন শুধু। প্রায় কিয়ৎক্ষণ বাদে তৌকির মির্জা অবশেষে হাসি থামালেন। গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, এতগুলো বছর ধরে এই মনস্টারটাকে আমি আটকে রেখেছিলাম, সবার কাছ থেকে দূরে রেখেছিলাম। তাকে তো তুমি যেচে পড়ে সবার সামনে আনলে বড় ভাই। সেক্ষেত্রে এতটুকু দেখেই এত ভয় পেলে হবে? হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইলেন তৌসিফ মির্জা। তার ভাই এসব কি বলছে? মনস্টার মানে? তৌসিফ মির্জা নিজ মনে উত্থাপিত প্রশ্নখানা ঠোঁটের কোণে নিয়ে এলেন। অবশেষে বললেন, তোর ছেলে মনস্টার মানে? তৌকির মির্জা হুট করে এগিয়ে এলেন এক কদম। অদূর থেকে ভেসে আসা এক টুকরো নিয়নের আলো তখনই মুখের একপাশে পড়ল তার। তিনি কেমন বাঁকা হেসে চাপা স্বরে বললেন, রাক্ষস। মানুষ খেকো রাক্ষস না, মানুষ মারা রাক্ষস। সকাল গড়িয়ে দুপুর নাম্বার পালা। শনিবার হওয়ায় এহসান বাড়ির কারো তেমন কাজকর্মে যাওয়ার খুব একটা উদ্যোগ নেই। তবে রৌদ্র যাবে বিকেলের দিকে। মহাশয়ের আজও নাকি অপারেশন আছে, সেক্ষেত্রে যাওয়াটা নিশ্চয়ই জরুরি। অরিনা রৌদ্র বাড়িতে ফিরেছে সকাল সকালই বলতে গেলে। খুব সকাল হয় বাড়ির কর্তারা ছিলেন হাঁটাহাঁটিতে ব্যস্ত। এই ফাঁকে রৌদ্র গা বাঁচিয়ে সেই যে ঘরে ঢুকেছে, এই ঢোকায় ঢোকা। মহাশয় আরেকটা বারও বের হয়নি রুম থেকে। এদিকে সকাল 10টা নাগাদ বাড়িতে এসেছে রেহান রুহি। মেয়েটা সবে 8 মাসে পড়েছে। আগের তুলনায় কমপ্লিকেশন বেড়েছে বহুগুণ। সেক্ষেত্রে রেহান তার বউকে নিয়ে রিস্ক নিতে চায়নি মোটেও। তাই তো বউকে নিয়ে চলে এসেছে শ্বশুর বাড়ি। সকালের খাবার দাবার সেই কবে শেষ হয়েছে। বাড়ির গৃহিণীরা মজেছে দুপুরে রান্নার কাজে। বাড়ির কর্তারা বসেছেন ড্রয়িং রুমে। তারশিক সাহেব কি নিয়ে যেন ড্রয়িং রুমে সবাইকে একজোট হতে বলেছেন। অনেক অলরেডি নেমেছে ইকরাকে নিয়ে। রেহান ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামছে বউকে ধরে ধরে। যদিও রুহিকে থাকার জন্যে নিচের একটা কামরা দেওয়া হয়েছে, তবুও মেয়েটা ইচ্ছে করে দোতলায় উঠেছে। এ নিয়ে রেহানের রাগ করার কথা থাকলে ছেলেটা কি আর তার আদরের বইয়ের উপর রাগ করে থাকতে পারে? তাই তো কি সুন্দর যত্ন করে বউকে নামাচ্ছে ধীরে ধীরে। রৌদ্র এসেছে সবার পরে। অরিনটা আসছে পেছনে। মেয়েটা আবার হাঁটতে পারছে না ঠিক মতো। যদিও রৌদ্র বলেছে কোলে করে নিয়ে আসবে ড্রয়িং রুমে, তবে বাদ সেজেছে অরিন। এই লোকে নির্লজ্জতার গাড়িতে লাগাম টানা জরুরি।
রৌদ্র ড্রয়িং রুমে উপস্থিত হতেই তাশিক সাহেব ছুটে এলেন তার নিকট, হাতে দুখানা টিকিট। তিনি কেমন গদগদ কণ্ঠে বলতে লাগলেন, এই দেখ, তোর আর অনেকের জন্য সারপ্রাইজ এনেছি। রৌদ্র ভ্রু গোটায়, খেয়াল করে তাশিক সাহেবের হাতের টিকিট দুটোতে। জিজ্ঞাসা করে কি এগুলো? তাশিক সাহেব আপ্লুত কণ্ঠে প্রতিউত্তরে বলল, তোর আর অনেকের হানিমুনের ব্যবস্থা করেছি। তোদের তো বিয়ে হলো ঠিকই, কিন্তু এই সেই ব্যস্ততায় এখন অবধি হানিমুনে যেতে পারলি না, তাই ভাবলাম এখন না হয়। সদ্য ড্রয়িংয়ে পা রেখেছে অরিন। অমনি কর্ণকুহরে ছোট্ট চাচার কথাটা পৌঁছাতে মেয়েটা কেমন হতবুদ্ধির ন্যায় বলে ওঠে, হানিমুন আবারও? অরিনদের ভড়কে যাওয়া কণ্ঠে বেকুব বনে গেলেন ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির সকলে। সাব্বির সাহেব এতক্ষণ বড় ভাইয়ের সাথে কথা বলছিলেন বোধহয়। অমনি এহেন বাক্য শুনে কথা বলা থামিয়ে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইলেন মেয়ের দিকে। বেচারার জরুরি সব কথাগুলো কই যে পালালো কে জানে। ওদিকে রাফিয়া বেগম তৎক্ষণাৎ মেহের এহেন ওলটপালট কথায় জিভে দাঁত কেটে সরে পড়লেন জায়গা থেকে। কবির সাহেব সদ্য চোখের চশমা এঁটে খবরের কাগজটা খুলেছিলেন কোনো রকমে। অমনি তার হাত থেকে বেচারার কাগজ খণ্ড খসে পড়ল মেঝেতে। কবির সাহেব কেমন হাঁ করে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। আরেকদিকে রয়েছেন তাশরিক সাহেব, দু হাতে চারখানা টিকিটই চেপে রেখে বোকার মতো তাকিয়ে রইলেন শুধু। মাঝে থেকে আর্তনাদ করে বুকে হাত চেপে কপাট ভাব নিয়ে বললেন, এই ভাইজান, কি বললো আরে? আবার মানে এর আগে কবে কি হলো? তায়েফ মুখ কুচকে তাকান এহেন বাক্যে। চটজলদি পা বাড়িয়ে তাশরিক সাহেবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, শরম করো, শরম। তুই চাচা লাগিস ওদের। থতমত খেলেন তাশরিক সাহেব। সত্যি তো হতবিহবলের মতো কি থেকে কি বলে বসলেন তিনি। নিজের করা এহেন বোকামিতে বেজায় অসন্তুষ্ট তাশরিক সাহেব। তবে মনের দুঃখ আর কমল না তার একটুও। এদিকে রৌদ্র কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে, পারে না এক্ষুনি কাঁচা গিলে ফেলতে মেয়েটাকে। অরিন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল পরপর। মুখ ফসকে কথাটা বলে দেওয়াটা সত্যি উচিত হয়নি তার। এবার কি হবে তার? ডাক্তার সাহেব না আবার তাকে তুলে একটা আছাড় মারে। প্রায় মিনিট পাঁচেক পর পরিবেশ ঠান্ডা হলো। কবির সাহেব নিজেকে সংবরণ করে মৃদু গলা খাকারি দিয়ে ওঠেন। গম্ভীর কণ্ঠে ছেলেকে ডাক দিয়ে বলেন, পরীর কথার মানে কি রোদ? এর আগে তোমরা বেড়াতে গিয়েছিলে কবে? আমি তো জানতাম তুমি তোমার ফেলোশিপ প্রোগ্রামে গিয়েছো। রৌদ্রের আগুন চোখ দুটো এখনো মেয়েটার দিকে তাক করে রাখা। সে সময় নিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। পর করে নিজের মুখভঙ্গি যথেষ্ট শান্ত করে পেছনে ফিরে বলল, ও তো কত কথাই বলে আব্বু, সবটাই কি আর ধরা যায়? আমার সাথে বিদেশে গিয়েছে, এটুকুই ধরে নিয়েছে ঘুরতে যাওয়া, ব্যাস এটুকুই। ছেলের এহেন কথায় অবিশ্বাসের কিছুই পেলেন না কবির সাহেব। গম্ভীর মুখে আলতো মাথা দোলালেন। শুধু রৌদ্র লোহা গরম দেখে বাড়ি দিয়ে বলল, কাজ করতে করতে দিশেহারা আমি। কই নতুন নতুন বিয়ে শাদী করেছি, বউকে নিয়ে একটু আধটু ঘুরতে যাব তা না, সবই কপাল। ছেলেটার এহেন অভিনয়ে অরিনে শুধু আকাশ থেকে পড়া বাকি। মানে ভাবা যায় লোকটা 3 মাসের হানিমুন সেরে এসে এখন আবার পরিবারের সামনে কেমন মেকি নাকে কেঁদে ভাব নিচ্ছে। অরিনের এখন খুব করে ইচ্ছা করছে রৌদ্রকে উদ্দেশ্য করে বলতে, অভিনয় আপনি সেরা রে ডক্টর সাহেব। মনে উত্থাপিত হওয়া এমন সাহসী বাক্যটা কেমন গলা অবধি এসেই থেমে গেল অরিনের। কণ্ঠ ফুরে বাকিটার বেরোলো না তখনও। রৌদ্র চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে পাশে। অরিন ঘাবড়াচ্ছে তা দেখে। এতক্ষণে একা পেলে রৌদ্র যে তাকে নিশ্চিত কাঁচা চিবিয়ে ফেলতো এতে মোটেও সন্দেহ নেই অরিনের। অরিন বার কয়েক শুকনো ঢোক গেলে এক কদম পিছিয়ে দাঁড়ায়। রৌদ্র এবার বুক টান টান করে পকেটে দুহাত গুজল। গম্ভীর কণ্ঠে খানিক গলা খাকারি দিয়ে পড়ল, তা ডেট কবেকার? তাশরিক সাহেবের অন্ধকার মুখে এক ছটাক দীপ্তির দেখা মিলল তক্ষুনি। মানুষটা তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে আসেন। কিছুটা হাত বাড়িয়ে টিকিটগুলো রৌদ্রের সামনে এগিয়ে ধরে বললেন, আগামীকালকে। রৌদ্র খানিক ভ্রু গুটায় কিয়ৎক্ষণ চুপ থেকে ফের বলে, কালকের? তা এত তাড়াতাড়ি বললে যে, একেবারে আগামীকালকেই না হয় বলতে। থতমত খেলেন তাশরিক সাহেব। বেচারার হাসিটুকু কেমন চুপসে গিয়ে এইটুকুন হয়ে গেল। তিনি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলেন ছেলে দুটোকে, অথচ রৌদ্রের এহেন বাঁকা কথায় সারপ্রাইজ দেওয়ার আমেজটা কি আর রয়েছে? তাশরিক সাহেব সামান্য গলা খাকারি দিয়ে ওঠেন। হাতে টিকিটগুলো রৌদ্রের হাতে আলগোছে গুজে দিয়ে চাপা স্বরে বললেন, এনজয় ইয়োর সেকেন্ড হানিমুন বাঘের বাচ্চা। ঘাড় বাঁকিয়ে সরু চোখে তাকায় রৌদ্র। সন্দিহান গলায় একইভাবে চাপা সুরে বলল, সেকেন্ড মানে? তাশরিক সাহেব বাঁকা হাসলেন। এক দফা ঘাড় ঘুরিয়ে চারিপাশটা দেখে নিলেন। কোনো রকম সবাই নিজেতে মত্ত, এদিকটায় কারো কোনো খেয়াল নেই। এই সুযোগটাই যেন কাজে লাগালেন তাশরিক সাহেব।
এগিয়ে এসে নিঃশব্দে দাঁড়ালেন, রৌদ্রের পাশ ঘেঁষে মুখের সামনে গোটা তিনেক আঙ্গুল থেকে কেমন চাপা স্বরে বলতে লাগলেন। যে ছেলে ফ্যামিলি ছাড়াই তলে তলে বিয়ে করে রাখতে পারে, সেই ছেলে বিদেশে গিয়ে এখন অবধি হানিমুন করেনি, এসব আমার বিশ্বাস হয় না। এতদিনে তোকে অ্যাটলিস্ট এতটুকু হলেও চিনতে পেরেছি আমি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল রৌদ্র। এক আঙ্গুল দিয়ে খানিক ঘাট চুলকে ঠোঁট কামড়ে হাসলো কিয়ৎক্ষণ। পাশ থেকে তাসরিক সাহেবও হাসছেন একযোগে, তবে নিঃশব্দে মুখের উপর হাত ঠেকিয়ে। বারান্দায় লুকিয়ে আছে অরিন। বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে তার, বোধ হয় রৌদ্রের ভয়ে মেয়েটার অমন হাল। প্রায় আধা ঘন্টা পর গম্ভীর মুখে ঘরে ঢুকে রৌদ্র। দরজার কাছে দাঁড়িয়ে শূন্য ঘরে এক পলক সতর্ক দৃষ্টি ফেলে পরক্ষণে কেমন বাঁকা হাসলো ছেলেটা। নিঃশব্দে লাগালো ঘরের দৌড়। পায়ে তেমন শব্দ না তুলে একটু একটু করে এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে খানিক উকি দিতেই তার চোখ গিয়ে আটকালো অদূরে মেঝেতে গুটিসুটি মেরে বসে থাকা অরিনের পানে। রৌদ্র স্মিত হাসলো, ভরাট কণ্ঠে তক্ষুনি বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।